আছে বার কাউন্সিলের সিলেবাস সম্পর্কে ধারণা নাই এমন কেউ আছেন? সবাই তো সিলেবাস সম্পর্কে ধারণা আছে নাকি? জি স্যার, বার ধারণা আছে। কাউন্সিলের সিলেবাস জানেন না এমন কেউ আছেন কিনা? আছেন আমাদের মধ্যে এমন কেউ যে বার কাউন্সিল সিলেবাস সম্পর্কে ধারণা নেই? 7টা বিষয় আছে আমাদেরকে, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। এই 7টা সাবজেক্টের উপর আপনাকে পিলি পরীক্ষা হবে, এই 7টা সাবজেক্টের উপর রিটেন পরীক্ষা হবে এবং ভাইবা পরীক্ষা হবে এই 7টা সাবজেক্ট ছাড়া অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলোর উপর। সেগুলো আমরা পরবর্তীতে দেখাবো ভাইবা সিলেবাস কোনগুলো। আপনাদের এর মধ্যে দেওয়ানি দেখেন, দেওয়ানি আইন আছে। দেওয়ানি আইন পড়েছেন তো সবাই? দেওয়ানি আইন থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে। সুনির্দিষ্ট প্রতিকার আইন দেখছেন? এখান থেকে প্রশ্ন আসবে 10। আপনি এটা দেখতে পাচ্ছেন, এই যে ফৌজদারি কার্যবিধি থেকে প্রশ্ন আসবে কি দেও? 20। পেনাল কোড থেকে কত আসবে বলেন? ওইটার থেকে। পেনাল কোড থেকে 20 মার্কের প্রশ্ন আসবে। আমাদের যে সাক্ষ্য আইন আছে, সাক্ষ্য আইন থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে। তামাদি আইন যেটা আছে সেখান থেকে আমাদের প্রশ্ন আসবে কতটুকু? 10 মার্কসের। আর বাংলাদেশ পেশাগত আচরণ এবং বার কাউন্সিলের রুলস এবং রেগুলেশন আছে, সেখান থেকে 5 নম্বরের প্রশ্ন আচ্ছা। আসবে। আপনাদের 6টা সাবজেক্টই পড়া আছে, শুধু একটা সাবজেক্ট আপনারা অপরিচিত, সেটা হচ্ছে এটা নাকি? এটা আপনারা পড়ছেন কেউ? জি স্যার, এটা পড়ছি। পেশাগত আচরণ, বার কাউন্সিল রুলস, লিগাল, হ্যাঁ, ডিসিশন, এগুলো পড়ছেন কিনা? এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে। মৌখিক পরীক্ষা সিলেবাস দেখেন বলা আছে, এটা কিন্তু আমরা আপনার যে 7টা সাবজেক্ট দেখলেন এটা হচ্ছে পিলি এবং রিটেন পরীক্ষার জন্য। মৌখিক পরীক্ষার জন্য দেখেন সাধারণ আইন সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, সাধারণ জ্ঞান থাকতে হবে, বুদ্ধিমত্তা থাকতে হবে, দেখছেন? জি সাধারণ স্যার। জ্ঞান বিষয়ে আপনার ধারণা থাকতে হবে, বুদ্ধিমত্তা থাকতে হবে আপনার। এই অর্থাৎ অর্থাৎ এই 7টা বিষয়ের বাইরে গিয়ে এইসব বিষয়গুলো আপনার ভাইবা বোর্ডে পরীক্ষা করা হবে। দেখেন মানসিক অবস্থা কি, মানসিক শক্তি আছে কিনা আপনার, চারিত্রিক দৃঢ়তা কিরকম, এইগুলো থাকবে। অর্থাৎ এই 7টা সাবজেক্টের বাইরে ভাইবার সময় এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে এবং এই বিষয়গুলো থেকে আপনাকে প্রশ্ন করা হবে। তখন আপনি বলতে পারবেন না এগুলো তো সিলেবাসে ছিল না। এগুলো সিলেবাসেরই অংশ। এগুলো দেখেন এই হাতের লেখা পর্যন্ত ওনারা ইচ্ছা করলে আপনার দেখতে পারে। এতে গোলের গাছটা ভাঙছে। যা বুড়ি আচ্ছা, খাইয়ে যায় করে। এমসিকিউ পরীক্ষার পদ্ধতি সম্পর্কে বলা আছে। এমসিকিউ পরীক্ষা হবে কিভাবে? প্রিলিমিনারি পরীক্ষাটা হবে মাল্টিপল চয়েস সিস্টেমে। আপনাকে 100টা প্রশ্ন আসবে, 100টা প্রশ্নের জন্য আপনাকে আনসার দিতে হবে এবং 100টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 নাম্বারের জন্য এবং প্রতিটি ভুল উত্তরের জন্য আপনাকে কাটা যাবে কত? 0.25। অর্থাৎ 4টা প্রশ্ন ভুল উত্তর দিলে আপনি আপনার 1টা নাম্বার, অর্থাৎ আপনি সঠিক উত্তর দিলেন একটা, 4টা ভুল উত্তর দিলেন, তার মানে আপনার নাম্বার হবে কত বলেন তো হিসাব করে? জিরো জিরো। 0 পাবেন না। অর্থাৎ একটা সঠিক দেওয়ার পরে যদি আপনি 4টা ভুল উত্তর দেন তাহলে আপনি এটা 0 পাচ্ছেন। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট বিষয় যে এটা আপনার প্রাইমারি স্কুলে যে ইয়েতে প্রাথমিক পরীক্ষায় যে নাম্বারটা পাবেন, এই নাম্বারটা কিন্তু আর কোথাও যোগ হবে না। কোথাও মানে আপনার পরবর্তী রিটেন বা ভাইভা পরীক্ষায় আপনার এটা যোগ হচ্ছে না। অর্থাৎ আপনি এই পরীক্ষায় যদি 100 নাম্বারও পান, অর্থাৎ পিলি পরীক্ষায় যদি আপনি 100-তে 100 নাম্বার পান, এই নাম্বারটা আপনার কি যোগ ইয়ে হচ্ছে না রিটেন এবং ভাইভা পরীক্ষা, অর্থাৎ আপনার ফাইনালি পাস করার জন্য এই পরীক্ষাটা নাম্বারটা যোগ হচ্ছে না। অর্থাৎ আপনাকে এটা যাচাই পরীক্ষা হিসেবে নেওয়া হচ্ছে। পিলি যে পরীক্ষার নাম্বারটা পাবেন এটা পরবর্তী কোনো রিটেন অথবা ভাইভা পরীক্ষায় যোগ হবে না, আপনাকে পাস, অর্থাৎ এখান থেকে আপনি পাস মানে নাম্বারও শেষ। এই কথাটা, এইটা ক্লিয়ার তো আপনাদের? জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, এটা ক্লিয়ার। অর্থাৎ আপনি 100 নাম্বার পাইলেও একজন 50 পেয়ে পাস করলো, আপনি 100 নাম্বার পাইলেন, এই 50 দিয়ে বেশি পাইলেন তার চেয়ে, এর জন্য আপনি কোনো নাম্বার আপনার রিটেন পরীক্ষার সাথে যোগ হবে না। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমরা এখন বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিলে ভালো হয়, হ্যাঁ? এখন যে 7টা সাবজেক্ট আমরা দেখলাম, বলেন তো এই 7টা সাবজেক্টের কি অবস্থা আপনাদের? এই 7টা সাবজেক্ট অনেক বড় বড় না বলেন তো?
আপনার সিবিসি তে সেকশন অর্ডার কতগুলো আছে কেউ বলতে পারবেন? দেখি আপনারা কিরকম মনে আছে আপনাদের। দেওয়ানি কার্যবিধি সেকশন কতগুলো? কেউ পারবেন না, না? দেওয়ানি আইনের সেকশন আছে কতগুলো আর অর্ডার আছে কতগুলো বলেন। 152 সেকশন স্যার, আর হ্যাঁ, 51 আর অর্ডার। অর্ডার আছে কতগুলো? অর্ডারের আন্ডার রুল আছে কতগুলো এবার বলেন। তাহলে কত বড় একটা বিষয় না? আর অনেক কমপ্লিকেটেড কি মনে হয় আপনাদের? দেওয়ানি আইন কমপ্লিকেটেড না ফৌজদারি আইন কমপ্লিকেটেড মনে হয়? তো দেওয়ানি স্যার স্যার অনেক বড় দেওয়ানিটাই মনে হয় বেশি স্যার। স্যার। এই দুইটা দণ্ডবিধি দণ্ডবিধি এই তিনটা আইনটা মোটামুটি আমাদের বড় নাকি? জি স্যার। জি স্যার। এখান থেকে নাম্বার কত আসবে? তো কত এই আসবে বলেন, তিনটাতে তো এখান থেকে 60 নাম্বার স্যার। কত? 20। এই তিনটা সাবজেক্ট থেকে আপনার এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসবে 60 মার্কের স্যার। 60টা। 60 মার্কসের। তাহলে এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট নাকি? জি স্যার। এই 60 নাম্বার আপনাদের লাগবে তো, না হলে পাস করা যাবে? না স্যার, এটা তো অবশ্যই লাগবে স্যার। এটা লাগবে, অনেক জটিল কিন্তু। হ্যাঁ, আর নিচে আছে ছোট আইন কয়টা আছে? পাঁচ, চারটা। চারটা আছে না? সুনির্দিষ্ট প্রতিকার আইন কয়টা সেকশন? 58টা নাকি? 57টা। আবার সাক্ষ্য আইনে 167। সাক্ষ্য আইনে কতগুলো আছে বলেন? স্যার 167। তামাদি আইন। 29। আর এখানে তো বেশি কিছু নাই, যে এই যে আপনার এখানে তাহলে এটা যদি থাকে তার মানে এইগুলো ছোট, এই চারটা সাবজেক্ট অনেক ছোট না? এই চারটা সাবজেক্টের নাম্বার কত? এখান থেকে 40 নাম্বার আছে নাকি? 40 স্যার। জি এই স্যার। 40-এর নাম্বার যদি আমরা প্রস্তুতি ভালো করে নিই, এখানে কত পাওয়া সম্ভব বলেন তো? যদি এটা খুঁটিনাটি বিষয়গুলো, এই ছোট ছোট সাবজেক্ট, সুনির্দিষ্ট প্রতিকারে 57টা আছে, এই যে সাক্ষ্য আইনে আছে মনে করেন এই এই মানে 100 কয়েকটা, মানে 165টা। তামাদি আইন আছে মনে করেন 28টা। এগুলো যদি আমরা ছোটখাটো না, অনেক ছোট না এটা? এই চারটা জি স্যার। সাবজেক্ট যদি আমরা ভালো করে প্রস্তুতি নিই, তাহলে বড় আইন থেকে কত নাম্বার লাগবে আমাদের বলেন? এই 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 40-এর ভিতর কত পেতে চান আপনারা? যদি এটা ভালো করে প্রস্তুতি নেন, খুঁটিনাটি সব যদি আমরা ভালো করে পড়ি, তাহলে কত কত নাম্বার উঠানো সম্ভব? স্যার 35-এর উপরে তো ওঠানো যাবে। 35-এর উপরেও উঠানো যাবে, এমনকি 40ও পাওয়া যেতে পারে। এই যে ছোটখাটো বিষয়গুলো যদি আমরা পড়ে ফেলি, অর্থাৎ আমরা 100 মার্কসের মধ্যে 40 মার্কসের প্রস্তুতি নিয়ে ফেললাম এবং ভালো করে নিলাম। যেখানে আমরা ধরে নিলাম 40-এর ভিতর আমরা কত 20 পাবো, মনে করেন 40-এর ভিতর আমরা 30 পাইলাম। আর কত থাকে আপনার? কত লাগবে আর? 50। 50 হতে আর কত লাগবে? 20। এই তিনটা সাবজেক্ট থেকে সব কঠিন প্রশ্ন আসবে না সহজ প্রশ্ন আসবে? এই যে যে দেওয়ানি, ফৌজদারি এবং দণ্ডবিধি, এখান থেকে কি সব কঠিন প্রশ্ন আসে না সহজ প্রশ্ন আসে? সহজ প্রশ্ন আসে। সহজ প্রশ্ন কতগুলো আসে মনে করেন? যদি 60টা প্রশ্নের ভিতর 20টা প্রশ্ন সহজ আসে না? আসে স্যার। আসছে স্যার। এটি এটা না পড়লেও আপনি ক্লাসে যেটা পড়েছেন না, এই ক্লাসের পড়া দিয়েও যদি আপনি উত্তর দেন, তা কয়টা পাওয়া যায় বলেন? মনে করেন আপনি আর প্রস্তুতি নিলেন না, ওই ওই সাবজেক্ট আর পড়লেনই না, তারপরও আপনাকে যদি একটা মডেল টেস্ট নিয়ে বা গতবারের পরীক্ষার প্রশ্ন আপনি সলভ করেন, আপনি কোনো প্রস্তুতি নেননি, তারপরও পাবেন না 20টা প্রশ্ন? পারবেন না 60টার মধ্যে? জি স্যার, পারা যাবে স্যার। তাহলে আমরা এত হতাশ হই কেন? যে এই পরীক্ষা অনেক কঠিন, এটা পিলি পরীক্ষা পাশ করাটাই তো কঠিন নাকি? রিটেন কিন্তু পাশ করা যায়, পিলি থেকে বাদ যায় সবচেয়ে বেশি। 10% স্টুডেন্ট ওখানে রাখে না। ওটা 40,000 পরীক্ষা দিলে 4,000 রাখতে ওনাদের কষ্ট হয়ে যায় নাকি? অর্থাৎ আমরা যে হতাশায় ভুগি যে এত বড় বড় সাবজেক্ট স্যার, এত অল্প অল্প সময় আমরা কিভাবে প্রস্তুতি নেব, এত হতাশ হওয়ার কিছু নাই। আমরা যে ছোট ছোট সাবজেক্ট আছে না, এটা আপনি 1 সপ্তাহ কেন, আপনি 15 দিন ধরে পড়লে এই চারটা সাবজেক্ট একদম খুঁটিনাটি বিষয় প্রস্তুতি নেওয়া সম্ভব। সম্ভব কিনা একটু বলেন আপনারা, যারা প্রস্তুতি নিয়েছেন কখনো, এটার তো ধারণা আছে, বলেন তো। এই চারটা সাবজেক্ট 15 দিনের বেশি কি পড়া লাগে? এর আগে প্রস্তুতি নিয়েছেন এমন কেউ আছেন না? আপনারা বলেন যে এই চারটা সাবজেক্ট 15 মানে ইয়ের বেশি পড়া লাগে কিনা, 15 দিনের বেশি পড়া লাগবে কিনা, আপনার প্রস্তুতি দরকার আছে স্যার কিনা 15 দিনের 15 বেশি? দিনে এনাফ স্যার,
15 দিন পড়লে মোটামুটি সবকিছু এই আয়ত্তে চারটা নেওয়া সাবজেক্ট সম্ভব। ক্লিয়ার না? জি আপনার স্যার। মাথা থেকে সাতটা সাবজেক্টের ভিতর চারটা সাবজেক্ট নেমে গেল, যে এই চারটা সাবজেক্ট আমার ক্লিয়ার। 40 মার্কসের পরীক্ষার ভিতর আমি 35 পাবো, অথবা কম করে হলে 30 পাবো, এটা তো আপনি কনফার্ম দিতে পারবেন? জি স্যার। এটা কি দেওয়া যাবে কিনা বলেন? এটা সাহস নিয়ে বলতে হবে। এরকম আত্মবিশ্বাস না থাকলে আপনি কিভাবে তৈরি করবেন? জি আত্মবিশ্বাসের স্যার জন্য সম্ভব আপনাদের এই স্যার। কথাগুলো আমরা বলতেছি, যে নিজের ভিতর আত্মবিশ্বাস গড়ে তোলেন, যে আত্মবিশ্বাস থাকলে আপনি পারবেন। যদি আত্মবিশ্বাসই আপনার না থাকে তাহলে আপনি পারবেন না। আমরা যতই আপনাকে গাইডলাইন দিই, যতই আপনাকে টেকনিক শিখাই, সবার আগে লাগবে আপনার। আমি আপনাদের একটা গল্প বলি। আমি যখন এই যে স্টুডেন্ট পড়াইতাম তখন এই গল্পটা সবাইকে বলতাম। একটা গাড়ি আছে না, গল্পটা বলি নাকি? জি জি স্যার স্যার বলেন। বলেন স্যার। একটা গাড়ি আছে, যে গাড়িটা নষ্ট মনে করেন, একদম নষ্ট, যে যে রাস্তায় অনেক গাড়ি নষ্ট হয় না, যেটা ধাক্কা দিলে চলে, সেই গাড়ি থেকে যদি আপনি ধাক্কা দেন, ধাক্কা দিলে কিন্তু স্টার্ট নিলে গাড়ি কিন্তু গন্তব্যে চলে যাবে, নাকি যাবে না? কিন্তু যে গাড়িটা পুরাই নষ্ট, সে গাড়ি কি ধাক্কা দিয়ে কিছু করা যায়? তারা ধাক্কা দিয়ে স্টার্ট দিতে পারবেন? ঠেলে, মনে করেন একটা গাড়ি নষ্ট হয়েছে, ঢাকা থেকে খুলনায় যাচ্ছে, সে গাড়ি পথের ভিতর নষ্ট হলো, আর একটা গাড়ি ধাক্কা দিলে ওই গাড়ি আবার খুলনা পর্যন্ত যেতে পারবে। কিন্তু আপনার যে গাড়ি নষ্ট, আপনি ঢাকা থেকে খুলনা পর্যন্ত ঠেলে নিয়ে যেতে পারবেন? না স্যার। পারবেন কিনা বলেন? না স্যার। তো আপনাদের ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাদের আগ্রহটা আগে থাকতে হবে। আপনারা যদি আগ্রহী হন, আপনি এই ছোটখাটো বিষয় আমাদের টিপ গুলো দিবে, এগুলো মাথায় রেখে আপনার শক্তিটা পুরাই কাজে লাগাতে হবে। আপনার শক্তিটা কাজে লাগাতে হবে। আপনার শক্তিটা কাজে লাগালে এটা অনেক ভালো করতে পারবেন। কারণ আপনি যদি, পরীক্ষা তো দেবেন আপনি, না পরীক্ষা আমরা দিব, পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে আপনার, প্রস্তুতি নিতে হবে আপনার। আপনার শুধু গাইডলাইন দেবো, আপনার মনের ভিতর এই বাসনাটুকু থাকতে হবে যে আপনি ভালো করবেন, আপনি পারবেন। অন্য মানুষের মতো আপনি না, আপনি প্রস্তুতি নিয়ে এসেছেন, আপনি পারবেন। এই আত্মবিশ্বাস আপনাদের আছে কিনা? না, এই আত্মবিশ্বাসই নেই আপনাদের? আছে স্যার। হ্যাঁ, আত্মবিশ্বাস নাই? জি স্যার স্যার আছে, আছে স্যার। মাঝে মাঝে হারিয়ে ফেলি স্যার। আপনাদের ভিডিও গুলো অন করেন দেখি আমরা, আপনাদের কি রকম আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস না থাকলে তুমি পারবেন না। হ্যাঁ, নিজের ভিতরে আগে আত্মবিশ্বাস থাকতে হবে, পরে অন্য কথা। আগে নিজেকে প্রিপেয়ার করুন যে আমি আত্মবিশ্বাসী, আমাকে যে গাইডলাইন দেওয়া হবে আমি সেটা ফলো করবো এবং আমি পারবো। অন্যান্য 10 জন যদি পারে, আপনি কেন পারবেন? অবশ্যই পারবেন। এই আত্মবিশ্বাস আপনাদের ভিতরে থাকলে আপনারা অবশ্যই পারবেন, এবং আমরা বিশ্বাস করি এটা আপনাদের পক্ষে সম্ভব আর কি। তো আমরা 7টা সাবজেক্টের ভিতর কিন্তু আমরা 4টা সাবজেক্টের প্রস্তুতি নিয়ে ফেললাম। 4টা সাবজেক্টের প্রস্তুতি কয়দিনে নিলাম? 15 দিনে নাকি? আর এই যে 60 মার্কের যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টে আমরা প্রস্তুতি নিব, তবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো, ওইগুলো আমরা খুঁটিনাটি বিষয় সবগুলো দেখবো। এই সাবজেক্ট গুলো আমরা সব দেখবো আর কি। আর ওইটা আমরা খুঁটিনাটি বিষয়গুলো বাদ দিয়ে একদম ডিপলি না পড়ে আমরা ভাষা ভাষা করে পড়বো, যেখান থেকে আমাদের নাম্বার লাগবে কতগুলো? সর্বোচ্চ 30 নাম্বার লাগবে, অর্থাৎ 50% পড়লেই আমাদের হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? জি এই স্যার ভীতিটা বুঝতে আপনাদের পারছি। ভিতর কাটাতে হবে, স্যার এত বড় সিলেবাস, এই সিলেবাস কি কভার করা সম্ভব? এই সিলেবাস কভার করতে গেলে স্যার আমার অনেক সময় লাগবে, এটা আমি পারবো না, এই না সেই না, বিভিন্ন কথা। বিশেষ করে আপনার সিপিসি পড়তে যে রুলস এবং যে অর্ডার গুলো আছে, এগুলো দেখে অনেকের মাথায় অনেক অনেক রকম চিন্তা ভাবনা আসে, যে আমরা এটা পারবো না, এটা অনেক কঠিন বিষয়। এটা চিন্তা করা যাবে না, ওটা বাদ দিয়েও আমাদের পাস করা সম্ভব। পেনাল কোডে যে সেকশন গুলো আছে, ওটা 20 নাম্বার না, ওটা একটু ভালো করে বলে 20-এর ভিতর 20ই পাওয়া যাবে, ওখানে ক্রিটিক্যাল কিছু নাই। পেনাল কোডে শুধু শাস্তি আছে না, আর সেকশন গুলো আছে নাকি? পেনাল কোডও কি আপনাদের কাছে কঠিন মনে হয়? না স্যার। এই পেনাল কোড যে সাবজেক্টটা দেখছেন না, এটা খুবই ইজি একটা সাবজেক্ট। এটাই শুধু মনে রাখার বিষয়, এটা পেঁচানো গোছানোর কিছু নাই, সাজাগুলো বা সেকশন গুলো মনে রাখলে হয়। এটা আপনারা ইজিলি ভালো করতে পারবেন। এই বিষয়ের ভিতর 15 পাওয়া কোনো ব্যাপার না। আপনি যদি ভাষা ভাষা পড়েন বা আপনি যতটুকু পড়ছেন ওইটুকু যদি আপনার মাথায় থাকে, আপনি ইজিলি 15 নাম্বার পাবেন। আমরা যদি নাম্বার যদি এভাবে ভাগ করি,
তাহলে কিন্তু এই ভাগ করে করে পড়ে কোন সাবজেক্টে কতগুলো, আপনারা যখন সাজেশন করে পড়েন, আছে না, এই একাডেমিক পড়ার সময় আপনারা সাজেশন করে পড়েন না যে এখান থেকে একটা প্রশ্ন আমি লিখবো, এখান থেকে আসলে দুইটা প্রশ্ন লিখবো না, এগুলো তো আপনাদের ধারণা থাকে, আপনারা তো স্টুডেন্ট, সবই জানা কথা নাকি? জি স্যার। আমাদের গবেষণা ফল বলছে যে আমরা যে গবেষণা করে বা আমাদের স্টুডেন্টের সাথে অ্যানালাইসিস করে দেখেছি, এরা যদি এই ছোট ছোট আইনগুলো সব খুঁটিনাটি বিষয়গুলো পড়ে আর বড় আইনগুলোর গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি পড়ে, তার আর কোনো বিষয় নিয়ে সমস্যা হওয়ার কথা না, সে ইজিলি বার কাউন্সিল পিলি পরীক্ষায় পাশ করা সম্ভব। এটা আপনারা কি মনে করেন বলেন? আপনাদের কি মনে অন্য কিছু মনে হয়? না স্যার, সম্ভব স্যার। এটা ইজিলি সম্ভব, ভয়ের কোনো কিছু নেই। এতজন পরীক্ষা দিচ্ছে, আপনি মনে করছেন মানে প্রপার ভাবে চেষ্টা করে কয়জন? আমরা একটা ভিডিও দেখছিলাম এরকম, মানে কোনো মানুষ মনোযোগ সহকারে 100-এর ভিতরে 1% মানুষ একদম অ্যাটেন্টিভলি চেষ্টা করে, অধিকাংশ মানুষ পরীক্ষা দেওয়ার জন্য দেয়, কেউ ফর্ম ফিল আপ করার জন্য দেয়, কেউ ল পড়েছে তাই একবার পরীক্ষা দিতে হবে তাই দেয়, বিভিন্ন এর ভিতর কিন্তু আপনার 50% লোক শুধু অ্যাটেন্ড করার জন্য দেয়, এটাও বিশ্বাস করেন তো? আর 50% লোক পরীক্ষায় পাশ করার জন্য দেয়। তার ভিতর মনে করেন 10% লোক প্রস্তুতি নেয়, 10% লোক প্রস্তুতি নেয় না, মানে একজন শুধু ছেলে খেলার জন্য দেয়। 1% অথবা 2% স্টুডেন্ট অ্যাটেন্টিভলি এই পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু। এই জন্য আমরা বলছি আমাদের যে খুঁটিনাটি, আমরা যে টেকনিক্যালি আগাই বা আমাদের খুঁটিনাটি যে বিষয়, ছোট ছোট যে আইনগুলো আছে এইগুলো আমরা খুব ভালো করে পড়বো, এবং বড় আইনগুলো যেগুলো আছে সেইগুলোর ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়বো, এবং আমরা প্রত্যেক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে পড়বো। এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পারবো কোন জিনিসগুলো পড়বো কোন জিনিসগুলো পড়বো না। আমরা গতবার যে প্রশ্ন হয়েছে এই প্রশ্নটা আমরা অ্যানালাইসিস করে দেখবো, অ্যানালাইসিস করে ওই প্রশ্ন কোন কোন টপিক, অর্থাৎ আপনি যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন আরো 20 বছর আগে, ওদের প্রশ্ন আর বর্তমান প্রশ্ন কি এক হয়? অর্থাৎ আরো 5 বছর আগে বার কাউন্সিলে যে পরীক্ষাটা হয়েছিল, অর্থাৎ 25 সালে বা 24 সালে বার কাউন্সিলে যে পিলি পরীক্ষাটা হয়েছে, এটার কিন্তু পার্থক্য আছে কিনা? না, কোনো পার্থক্য নেই? পরীক্ষার ভিতর পার্থক্য আছে না? ওরা ওই ওই পিলি পরীক্ষার প্রশ্নের ধরন আর এই যে 24 সালে পিলি পরীক্ষার প্রশ্নের ধরন কি এক? না স্যার। কোনোভাবেই এক না। তাহলে আমাদের সর্বশেষ যে পরীক্ষাটা হলো এর প্রশ্নটা যেভাবে হয়েছে, এই পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন ধরে আমাদের প্রস্তুতি নিতে হবে নাকি? জি স্যার। আমরা যদি উল্টাপাল্টা, মনে করেন আপনি সমস্ত বই পড়ে ফেললেন, মানে কোনো গাইডলাইন ছাড়া আপনি সমস্ত বই পড়লেন বা কোনো সাজেশন ছাড়া পড়লেন, এ টু জেড মানে পাতা বই, এই পাতা থেকে ও পাতা পড়ে ফেললেন, এতে কোনো লাভ হয় না। আপনাকে মানে টেকনিক্যালি পড়তে হবে যে কোনগুলো পড়বো কোনগুলো পড়বো না, কোনগুলো মনে রাখবো এবং কোনগুলো আমার মনে রাখা লাগবে না, অর্থাৎ আমার প্রস্তুতির জন্য এগুলো দরকার নাই। এগুলো আপনারা কি আলাদা করতে পারেন যে কোনগুলো আমার লাগবে কোনগুলো লাগবে না? পারেন কিনা? আচ্ছা, আইন দেখেন, আইন কিভাবে পড়বেন বলেন তো? আপনারা যারা পরীক্ষা দিয়েছেন এমন কেউ আছেন একবারও পরীক্ষা দিয়েছেন বার কাউন্সিলে? জি স্যার, দিয়েছি। কিভাবে পড়ালেখা করেছেন বলেন? স্যার গাইড বই এগুলা ফলো করেছি, কোনগুলা স্যার ইম্পর্টেন্ট সেকশন ওগুলা দেখে নোট করেছি। আমরা দেখেন, আমরা আইন 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 কিভাবে পড়বো তাই বলতে চাচ্ছি, আমরা কি আইন পড়ে প্রশ্ন তৈরি করবো, অর্থাৎ আমরা সমস্ত বই পড়বো, পড়ার পরে প্রশ্ন আকারে পড়বো, না প্রশ্নের ধরন অনুযায়ী আইন পড়বো? বলেন কোনটা আপনাদের জন্য ভালো হয়, আপনারা কোনটা প্রিফার করেন বলেন? আইন পড়ে কি প্রশ্ন তৈরি করা যায় যে আমরা আইন সব পড়ে ফেললাম তারপরে যে প্রশ্ন আসবে তার উত্তর দিয়ে দেবো, এটা ভালো হয়? অথবা যে প্রশ্ন আসছে আমাদের গতবার অথবা প্রিভিয়াস পরীক্ষাগুলো যে প্রশ্নগুলো আসছে সেইগুলো পড়ে পড়ে প্রস্তুতি নেব, কোনটা নিলে ভালো হয়? আপনারা যেভাবে বলবেন সেটা আমরা করবো, বলেন তো? স্যার আইন পড়ে। আইন পড়ে স্যার প্রশ্ন তৈরি করবেন না স্যার প্রশ্নের ধরন অনুযায়ী প্রিভিয়াসে আইন স্যার পড়বেন? যেগুলো স্যার প্রিভিয়াসে স্যার যেগুলো আর কি আসছে স্যার সেইগুলো আর কি দেখে দেখে স্যার নিতে হবে প্রস্তুতি। প্রিভিয়াস সালে যে প্রশ্নের ধরন আসছে, আপনি মনে করেন প্রশ্নের ধরনই জানেন, এটা এমসিকিউ হবে কি ডিসিশন হবে এটা জানেন না, তাহলে আপনি প্রস্তুতি নিতে পারবেন? আমাদের মূলত কাজ হবে প্রশ্নের ধরন অনুযায়ী আইন করতে হবে, অর্থাৎ আমাদের গত বছর যে প্রশ্নটা আসছে এই প্রশ্নে কি কি ধরনের প্রশ্ন করেছে এবং কোন কোন সেকশন থেকে প্রশ্নগুলো আসছে সেইগুলো অনুযায়ী আমাদের প্রস্তুতি নিতে হবে নাকি?
আপনি যদি পুরো জি বই স্যার। পড়ে ফেলেন, আপনি জানেন না যে কোন প্রশ্ন আসবে, কোন ধরনের প্রশ্ন আসে, কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে। এটা যদি আপনি না জানেন, পুরো বই পড়ে আপনি কি উত্তর দিতে পারবেন? না স্যার, কথা সম্ভব না বলেন। তো। আমাদের সবচেয়ে ভালো হয় গতবারের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করে কোন ধরনের প্রশ্ন গত বছর আসছে, কোন চ্যাপ্টার থেকে আসছে, সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের একদমই ইজিলি যে কোন চ্যাপ্টার গুলো আমাদের পড়তে হবে, কোনটা পড়তে হবে না, এটা আমরা বলতে পারি। আপনাদের কি মনে হয়? আচ্ছা, গতবারের আমরা একটা প্রশ্ন দেখি নাকি? তো এটা দেখলে আরো বুঝতে পারবেন। গতবার এই যে 24 সালে যে পরীক্ষা হয়েছে, প্রশ্নটা কেউ পড়েন তো, কি বলা আছে এখানে? বলা আছে দলিল যথাযথভাবে হেফাজতে রেখে আদালতের দাখিল হলে তা যথাবিধ রূপে সম্পাদিত বলে অনুমান করা যাবে পুরাতন কত হলে। এই প্রশ্নের উত্তর কি বলেন? স্যার 30 বছর। এই যে এখান থেকে দুইটা জিনিস, অর্থাৎ অনুমানের উপর বেস করে এটা পুরাতন হলে না, এখানে 14 বছর আছে, 20 বছর আছে, 7 বছর আর 30 বছর নাকি? জি এই স্যার। অনুমান অনুমান সংক্রান্ত ধারণা আমাদের আর কোথায় কোথায় আছে, এটা আমাদের দেখতে হবে। কি সংক্রান্ত মানে প্রশ্ন আসছে কিভাবে দেখেন, একটা হচ্ছে অনুমান আর একটা হচ্ছে পুরাতন, তাই তো? মানে এটা হচ্ছে অ্যাজাম্পশন বলে আর কি, কত বছরের অ্যাজাম্পশন হবে। তাহলে কয়টা জিনিস পাইলাম আমরা? দুইটা জিনিস, একটা অনুমান সংক্রান্ত বিষয়, অর্থাৎ কোন সেকশনে অনুমান সংক্রান্ত বিষয় বলা আছে, আর এই অনুমানের সময়সীমা কতটুকু, এই অনুমান কত বছর হলে অনুমান করা যাবে, কত বছর না হলে অনুমান। আমরা যদি এই এই ধারাটার বেসিসে, এই যে এভিডেন্স একটা প্রশ্ন, এটা নাকি এভিডেন্স একটা, বুঝতে পারছেন এটা এভিডেন্স একটা প্রশ্ন কিন্তু। আপনারা কি আছেন না? না, আমি তো বুঝতে পারছি না আপনাদের কথাবার্তা। জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার আসি। সবাই আছে? জি স্যার, জি শুনতে স্যার। পাচ্ছি স্যার। সাক্ষ্য আইনের। সাক্ষ্য আইনে আছে এটা, হ্যাঁ। এখন সাক্ষ্য আইনে আমরা যে বিষয়টা পড়তেছি, সাক্ষ্য আইনে কোথায় অনুমান? স্যার 4 ধারাতে অনুমান সম্পর্কে বলা হয়েছে। তাহলে বিষয়টা দেখেন, অনুমান সংক্রান্ত আর কতগুলো ধারা আছে দেখেন। এই যে ঘটনার অনুমান, আচ্ছা দেখছেন, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট সেকশন কত কত আছে? 86, 88, 90, 90 এর ক আর 114। এই যে অনুমান মানে ঘটনা বিষয়ে অনুমান করা যায় আমাদের কোন কোন ধারায়, সেটা হচ্ছে এইগুলো। আইন সম্পর্কিত ধারণা আছে কত? প্রিজাম্পশন অফ ল। তার মানে আমাদের অনুমান সংক্রান্ত প্রশ্ন আগামী বছর আসতে পারে কিনা। এই প্রশ্নটা আসছে মনে করেন 90 ধারা থেকে না। এই 90 ধারার মতো এই যে আরো যে অনুমান করা যায়, সেটা এই ধারাগুলো কোন কোথায় কোথায় আছে, কোন কোন সেকশন আছে। আমার পয়েন্টটা বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। মনে করেন এই যে অনুমান সংক্রান্ত একটা সেকশন, আমাদের অনুমান থেকে একটা প্রশ্ন আসছে এভিডেন্স অ্যাক্টে। এই অনুমান সংক্রান্ত এই এভিডেন্স অ্যাক্ট কোন কোন ধারা এটা বলা আছে। এই ঘটনা সম্পর্কে অনুমান করা যায় সেকশন 86, দেখছেন? সেকশন জি 86 স্যার। থেকে 88, 90, 90 এর ক, এই 90 এর ক, 88 এর খ, এগুলো কিন্তু 22 সালে যোগ হয়েছে। আপনাদের পুরাতন বই আছে, এগুলো কিন্তু নাই। এটা 22 সালে যে এভিডেন্স অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেখানে কিন্তু এই ধারাগুলো যোগ হয়েছে, এগুলো কিন্তু আগে ছিল না। অনেকে বলেন যে এই 90 স্যার 90 এর পথ আমার বইতেই নাই, এইটা আবার কোত্থেকে আসলো। এগুলো কিন্তু পরবর্তীতে নতুন বই যারা কিনছেন, অথবা আমাদের এই যে ওয়েবসাইটে যে আইনগুলো পাওয়া যায়, ওখান থেকে নামানোর পরে আপনারা পাবেন এই আইনগুলো আছে। আচ্ছা, আইন সম্পর্কে অনুমান সম্পর্কে বলা আছে যে কতগুলো ধারণা, আমাদের এতগুলো সেকশন আইনের অনুমান সম্পর্কে বলা আছে। এই যে মে প্রিজুম সম্পর্কে কোথায় কোথায় বলা আছে, শ্যাল প্রিজুম সম্পর্কে কোথায় কোথায়, প্রিজুম মানে হচ্ছে অনুমান করা। আর চূড়ান্ত অনুমান অর্থাৎ কনক্লুসিভ প্রুফ সম্পর্কে আমাদের এই আইনের কোন কোন ধারায় বলা আছে। আমরা এই সেকশনটা যদি অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করে যদি এই 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 সেকশন গুলো আমরা পড়ি না, তাহলে কি এখান থেকে যদি এই অনুমান সংক্রান্ত কোনো প্রশ্ন আসে, আমাদের কি বাদ যাবে? না স্যার, পারবো। বাদ যাওয়ার সম্ভাবনা আছে কিনা? এটা কিন্তু টপিক ওয়াইজ করতে গেলে আপনাকে যখন একটা জিনিস ফিক্সড করে দেওয়া হয় যে আমরা এই বিষয়, আপনাকে মনে করেন সেকশন 1 থেকে শুরু করে আপনি 165 পর্যন্ত পড়লেন, কোন সেকশনের সাথে কোনো সেকশন মিল নাই, কিন্তু আমরা যদি অনুমান সংক্রান্ত কোন সেকশন গুলো আছে এগুলো যদি পড়ি, তাহলে এটা আমাদের জন্য আরো সুন্দর হয় না? ওই ওই টপিকটা আমরা সব এক জায়গায় নিয়ে আসলাম, অর্থাৎ ওই সেকশন আমরা সবই পড়বো, তবে এই ক্যাটাগরি ভাগ করে নাকি।
জি স্যার। বুঝতে পারছেন? আমরা মানে অনুমান সংক্রান্ত সেকশন গুলো এক জায়গায় নিয়ে আসলাম। এখন নিচে দেখেন একটা বিষয় দিয়েছি, সাক্ষ্য আইনে অনুমানের সময়সীমা কোন আইনে কতটুকু বলা আছে। এই যে 90 এ বলা আছে পুরাতন দলিল সম্পর্কে 30 বছর, ডিজিটাল দলিল সম্পর্কে 5 বছর, আবার হচ্ছে সীমিত জীবিত থাকার অনুমান সম্পর্কে বলা আছে 30 বছর, মৃত হওয়ার অনুমান সম্পর্কে আছে 7 বছর। আমাদের এখান থেকে দুইটা প্রশ্ন ছিল, উপরে যান আবার উপরে যায়, দুইটা আছে না? একটা হচ্ছে অনুমান করা যায়, আর একটা হচ্ছে কত বছরের পুরাতন হলে সেটা অনুমান করা যাবে। তাহলে দুইটা জিনিস শিখলাম আমরা নাকি। একটা হচ্ছে অনুমান, অনুমান করার ধার সেকশন গুলো কি কি বিষয় অনুমান করা যায়, আর একটা দেখলাম কত বছরের পুরাতন হলে এটা অনুমান করা যাবে তার আগের কথা। এখানে তাহলে উত্তর হচ্ছে 30 বছর। আমরা মূলত এখানে প্রশ্ন আসছে যে কত বছরের পুরাতন দলিল হলে এটা অনুমান করা সম্ভব যে দলিলটা সঠিক, তাই তো? জি স্যার। এই আপনারা সবাই কথা বলেন, বুঝতে পারছেন না বুঝতে পারছেন না? জি স্যার, বুঝতে পারছি। সেক্ষেত্রে আমরা অনুমানের আমরা একটি বিষয় পড়লাম যে অনুমান সংক্রান্ত সেকশন গুলো আমরা লিখলাম, এবং এই যে এভিডেন্স একটা 4টা অনুমান সম্পর্কে বলা আছে যার বয়স সীমা আছে। একটা হচ্ছে পুরাতন দলিলের 30 বছর হলে অনুমান করা যায়, ডিজিটাল দলিলের বয়স যদি 5 বছর, অর্থাৎ আপনি ডিজিটাল কোনো কিছু লিখলেন সেটা 5 বছর পরে মুছে যেতে পারে না। যদি 5 বছরের আগে এই দলিলটা আমাদেরকে দেখাতে চান ডিজিটাল কোনো কিছু, তাহলে আপনাকে মূলটা দেখাতে হবে। কিন্তু 5 বছরের যদি পুরাতন আগের কোনো ডিজিটাল জিনিস আমাদের দেখাতে চান তাহলে দেখানো লাগবে না, তখন কোড অনুমান করে নেবে এটা ঠিক আছে নাকি। পুরাতন দলিলের বয়স যদি 30 বছর হয়, ওই ওই দাতা গ্রহীতা এর যদি সিগনেচার কেউ মারাও যায় তাহলে ধরে নেবে ওই দলিল ঠিক আছে। ডিজিটাল রেকর্ডের বয়স যদি 5 বছরের বেশি হয়, রেকর্ড যদি আমাদের কাছে নাও থাকে, এটা যদি প্রুভ করার সুযোগ না হয়, তাহলে ধরে নেওয়া হবে পুরাতন যে রেকর্ড 5 বছর আছে এটা সঠিক। কোনো মানুষ যদি জীবিত থাকে, অর্থাৎ কোনো মানুষ জীবিত আছে কিনা এটা অনুমান করার জন্য 30 বছরের ভিতর যদি ওনাকে মানে দেখা যায় যে 30 বছরের ভিতর কোথাও দেখা গিয়েছে, তাহলে উনি জীবিত আছে বলে ধরে নেওয়া হবে। বা মৃত হওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি কেউ প্রমাণ করতে যে 7 বছর, অর্থাৎ 7 বছরকে তারে ট্রেস আউট করা যাচ্ছে না, তাহলে উনি মৃত বলে ধরে নেওয়া যাবে। বুঝছেন কিনা? তার মানে এই জিনিস থেকে আমাদের এই এই ধারণা স্যার সহকারে একশো ধরতে হবে। এই স্যার 107 নম্বরটা আরেকবার একটু বলবেন স্যার। সেকশন, ধারা 107 স্যার। কেউ যদি ওই যে বলতে চায় যে উপরেরটাই আমি স্যার, জীবিত জীবিত আছি, থাকার অনুমান। হ্যাঁ আপনি যদি কেউ যদি বলতে চায় যে আমি জীবিত আছি ভাই, আমার লোকটা জীবিত আছে, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে ওই লোকের 30 বছরের ভিতর যে কোনো একদিন তারা দেখছে, অর্থাৎ 30 বছরের ভিতর সে জীবিত ছিল, তাহলে তাহলে ধরে নেওয়া হবে সে জীবিত আছে। হুম, 30 বছর জি আগের স্যার কোনো বুঝতে ফ্যাক্ট পেরেছি। দেখালেন যে 30 বছর আগে তারা এখানে দেখা গেছে, তাহলে তাহলে কোর্ট ধরে নেবে সে জীবিত আছে। জি স্যার জি। বুঝতে পারছেন? তার মানে আমরা এই যে একটা প্রশ্ন থেকে আমরা এই যে এভিডেন্স একটা একটা প্রশ্ন থেকে এই বিষয়গুলো যদি খুঁটি খুঁটি পড়ি, এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে সেটা আপনি পারবেন না। এখান থেকে যদি আমরা বলতাম যে এই যে এখানে মনে করেন দলিল বাদ দিয়ে এই যে দলিল বাদ দিয়ে ডিজিটাল দিতাম, এখানে মনে করেন কেটে দেন, হ্যাঁ এই দলিল শব্দটা আছে না, এটা মনে করেন ডিজিটাল শব্দ যদি আমরা বসাই এখন, ডিজিটাল এখানে তাহলে কত বছর হয়ে যাবে বলেন তো? স্যার 5 বছর। 5 বছর। তার মানে কি আমরা নিচে যে 5 প্রশ্নটা বছর। পড়লাম এখান থেকে এই এই টাইপের প্রশ্ন কি কয়টা শিখে গেলাম, এই ধরনের প্রশ্ন প্রথমবার মনে করে উঠে, পরের বার এই ধরনের প্রশ্ন আসতে পারে কিনা? জি স্যার, আসতে পারে। আসতে পারে। এবং এই 4টার বাইরে কোনো অনুমান সংক্রান্ত আর কোনো বিষয় আমাদের এভিডেন্স একটা নাই। দেখেন এই 4টাকে আমরা ধারাসহ 90, 90-এর ক, 107, 108 এই ধারাসহ এই 4টা ধারা মনে রাখবো, এবং এই আইনের সঙ্গে এই কটা মনে রাখবো। মনে যদি রাখতে পারি তো এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আমাদের এই 25 সালে আসে, আমরা কি মিস হবে এটা? না স্যার, মিস হবে না। স্যার, তার মানে আমাদের কি এইভাবে প্রস্তুতি নেওয়া উচিত, না আমাদের আইন মনে করেন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রস্তুতি নেওয়া উচিত বলেন তো? বলেন আপনাদের কি ধারণা হচ্ছে যে আমরা এই বই সব পড়ে ফেলবো, না এই এক একটা প্রশ্ন ধরবো, এই প্রশ্নের আন্ডারে যতগুলো সম্পর্কিত আইন আছে সেগুলো পড়ে ফেলবো, কি মনে হয়? স্যার এইভাবে এইভাবে পড়তে হলে হবে। ভালো হবে স্যার, এই আইনগুলো ধরলে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার এই প্রশ্ন অনুযায়ী আইনগুলো ধরে পড়লে আমার মনে হয় সহজ হবে স্যার। সহজ হবে এবং মনে থাকবে আপনাদের। এই যে মনে করেন এই 165টা সেকশনের ভিতর কি বলা আছে আপনার মনে নেই,
কিন্তু আমরা যদি এই যে মনে করেন অনুমান সম্পর্কিত এই ধারণাগুলো এইগুলো পড়ে ফেলি, এই আইনগুলো আপনারা দেখবেন আমরা যখন বিস্তারিত পড়াবো তখন দেখবেন এই যে এক্সক্লুসিভ এই যে এভিডেন্স দিয়ে কয়টা প্রশ্ন কত কয় বছর ধরে এসেছে এগুলো আপনাদেরকে দেখাবো। এই যে এখন মনে হচ্ছে অনেকগুলো সেকশন, এই সেকশন গুলো ঘুরে ফিরে এই যে 7-8 বছরের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, এই যে এই বিষয়গুলো না, এইগুলোই বারবার আসছে আমাদের। যে মনে করেন এখানে বলা আছে কনক্লুসিভ, অর্থাৎ এই কনক্লুসিভ প্রুফ সম্পর্কে এভিডেন্স আছে কোন ধারায় বলা আছে, এই ধারা দুটো আমরা পড়ে ফেললাম নাকি, 41 আর 112। এটা মুখস্থ হয়ে গেল না আমাদের। এরপরে যদি জি আপনাদের প্রশ্ন স্যার। আসে যে এই চূড়ান্ত অনুমান অথবা কনক্লুসিভ প্রুফ সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে, তাহলে তো আপনারা পারবেন না, কি পারবেন না? জি স্যার, জি পারবো স্যার স্যার। পারবো স্যার। হ্যাঁ, এই যে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখলে আপনারা খুব ভালোভাবে বুঝতে, এটাই হচ্ছে টেকনিক। আপনি এই 165টা সেকশন মনেও রাখতে পারবেন না, এবং এর সাথে কোরিলেট করে পড়তে, এই কোরিলেট করে পড়ানোর দায়িত্বগুলো আমাদের। আমরা এটাকে কোরিলেট করে আপনাদেরকে পড়াবো যে আপনারা কোনটার সাথে কোনটা মিলাই পড়লে আপনাদের জন্য ভালো হবে। বুঝতে পারছেন আপনারা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এই যে এই 4টা বিষয় আমরা জেনে গেলাম, এই 4টা বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আমাদের আসে আমরা পারবো কিনা? জি স্যার, ইনশাল্লাহ অবশ্যই পারবো। পারবো। এটা কিন্তু 25 সালের প্রশ্ন থেকে আমরা আলোচনা করেছি, এই যে 24 সালের পরীক্ষায় এটা আসছে। আচ্ছা, দ্বিতীয় একটা উদাহরণ দেখেন। এই দেখেন আরেকটা আরেকটা প্রশ্ন আছে, বিচারিক এবং দাপ্তরিক কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে মর্মে অনুমান করা হবে, আবার সে অনুমান শব্দটা আসছে না, উপরে পড়াইলাম না আমরা অনুমান। জি স্যার। এই অনুমান অনুমান এই যে আদালতের, দেখেন কি বলা আছে বলেন, কোন ধারা আছে বলেন আপনারা? 114 স্যার উপরে স্যার। যাই, এই প্রশ্ন আমরা উপরে পড়ে ফেলছে কিনা? 114 দেখেন, এই যে 114 আছে, এই যে বিবেচনামূলক, এই যে মেপিটিজম দেখছেন, এই যে 114, এই যে 114 পড়ছি না আমরা? এটাও পড়ছি নাকি? জি জি স্যার, বইয়ে স্যার। পড়ে ঘটনা আসলাম না তো, অনুমান, এটা ঘটনা অনুমান কেমনে সম্পর্কিত করা যায়? অনুমান। হ্যাঁ, জি স্যার। এই যে 114 এখানে আছে কিনা? তাহলে এই প্রশ্নটা কি ওই প্রশ্ন গতবারের প্রশ্ন কোথায়? ওখান থেকে দেখেন 2টা প্রশ্ন পেলেন। এই যে এখানে 14 আছে, অর্থাৎ 14 ইতে বলা আছে কি সম্পর্কে, বিচারিক এবং দাপ্তরিক কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হচ্ছে, এই সংক্রান্ত 14 ইতে বলা আছে। তাহলে আমরা এই যদি এইভাবে প্রস্তুতি নিই, অনুমান সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে কোন সেকশন আসলে পারবেন না। এই অনুমান সংক্রান্ত 2টা থেকে 3টা প্রশ্ন প্রত্যেকবারই আসে, প্রত্যেকবারই কয়টা আসে, 2টা থেকে 3টা অথবা 4টা 5টা প্রশ্ন এই অনুমান সংক্রান্ত, অনুমানের মেয়াদ সংক্রান্ত প্রশ্ন প্রত্যেকবারই পরীক্ষায় আসছে। আচ্ছা, এখানে দেখেন আমরা আরো 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 অনুমান সংক্রান্ত অনেকগুলো বলছি, এই অনুমান সংক্রান্ত কোন ধারণাগুলো এই যে এখানে আমরা দিয়ে রাখছি। এখানে দেখেন 86 বিদেশি বিচারক বিষয়ক অনুমান, তাই তো? এই যে আর কি কি অনুমান করা যায়, এই যে 86-তে দেওয়া আছে কত, বিদেশি বিচার বিষয়ক নথিদের ছবিময় নকল সম্পর্কে। এই যে পরে আসে প্রস্তুত মানচিত্র সম্পর্কে 87-তে বলা আছে, 88-তে বার্তা সম্পর্কে। এই যে এই বিষয়গুলো, এই টপিক গুলো, এই হেড অফিস গুলো যদি আমরা এই যে আমাদের 14 তীরে আছে আদালতের কতিপয় ঘটনা বিষয়ে, এই প্রশ্নটাই তো আসছে নাকি আমাদের? এই প্রশ্নটা আসছে না উপরে? জি স্যার জি এটা স্যার। আসছে। উপরে দেখেন কি আসছে, বলছে আদালত কি বলেছে, বিচারিক এবং দাপ্তরিক, বিচারিক মানে তো আদালত। এই বিষয়টা কোথায় বলা আছে, আদালতের কতিপয় ঘটনা বিষয়ে অনুমান করতে পারে আদালত, সে হচ্ছে কোথায় বলা আছে, 14-তে বলা আছে। ডিজিটাল সম্পর্কে অনুমান করে 90-এর কত বলা আছে নাকি? পুরাতন দলিল সম্পর্কে করে কত? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার। 90-এ বলা আছে। এখানে বলা আছে শারীরিক প্রতিবন্ধ এবং ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে, আমাদের মনে হয় আগামী প্রশ্ন আসলো যে ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে আমাদের কোন সেকশনে বলা আছে, পারবেন না এটা? এই ফরেনসিক সাক্ষ্যের অনুমান সম্পর্কে কোন সেকশনে বলা আছে, পারবেন কিনা? জি স্যার, পারবো স্যার। 89 ডিজিটাল যোগাযোগ সম্পর্কে কোথায় বলা আছে, পারবেন? জি স্যার। এই জি যে স্যার ডিজিটাল পারবো কোন স্যার। সেকশন আসছে, এই প্রশ্ন তো এইভাবে আসবে, এইভাবে আসলে 50 আপনি থেকে ইজিলি পারবেন। আমরা যে টেকনিক গুলো বলছি আপনি পারবেন কিনা বলেন। এখন আপনাদের বলো তার বার্তা সম্পর্কে আমাদের এভিডেন্স অ্যাক্টে কোন সেকশনে বলা আছে, অর্থাৎ তার বার্তার অনুমান সম্পর্কে আমাদের এভিডেন্স অ্যাক্টে কোন সেকশনে বলা আছে, এটা পারবেন কিনা? জি স্যার, এই 88। প্রশ্ন আর এই প্রশ্নের ভিতরে কোনো পার্থক্য আছে? আমরা এখান থেকে তাহলে কতগুলো প্রশ্ন শিখে গেলাম বলেন তো নিচের এইগুলো।
এখানে কতগুলো প্রশ্ন আছে, এই প্রশ্ন যে কোনো প্রশ্ন আসলে আপনি পারবেন কিনা? জি স্যার পারবো। আমরা যদি এইভাবে প্রস্তুতি নিব না কিভাবে নিব আপনারা এবার বিবেচনা করবেন। এইভাবে যদি আমরা সেকশন ওয়াইজ প্রস্তুতি নিই বা ওই প্রশ্ন অনুযায়ী প্রস্তুতি নিই তাহলে কি ভালো হবে, না আমাদের অ্যাজ ইউজুয়াল গদগদা প্রস্তুতি নিতে হবে? না স্যার, এইখানে যেভাবে দিয়েছেন এইভাবে নিলেই ভালো হবে স্যার। হ্যাঁ, হ্যাঁ। মানে আপনি এখানে যেভাবে দেখাচ্ছেন এরকম করে নিলেই ভালো হবে স্যার। আপনারা একটু আলোচনা করেন কোনটা ভালো হয়। আপনাদের আর কোনো যুক্তি আছে কিনা যে অন্যভাবে নিলে স্যার এটা আরো ভালো হয়? কোনো যুক্তি যদি দেখাতে পারেন। আচ্ছা আপনাদের কাছে ওদের কাছে কোনো অন্য কোনো যুক্তি আছে কিনা, কেউ কিছু বলাতে চান কিনা? আপনারা কথা বলেন, কথা না বললে কিভাবে? আপনাদের অন্য কোনো যুক্তি আছে এখানে? না আপনি স্যার। যেহেতু মতামত দিচ্ছেন না, মনে হয় স্যার এটাই ঠিক আছে স্যার। এটা ঠিক আছে? জি আচ্ছা স্যার, আরেকটা এটাই স্যার ঠিক উদাহরণ এভাবে, আছে। আপনাদেরকে দেখায়। স্যার এভাবে হলেই হয় স্যার, প্রশ্ন হিসাবে আমরা প্রশ্ন করতে পারি, হিসেবে তাহলে প্রস্তুতি প্রশ্ন নিয়ে আপনার জন্য খুবই ভালো হয়। এটা এটা যে খুবই ইফেক্টিভ একটা মেথড, এটা আমরা কিন্তু গবেষণা করে বের করছি। অন্যান্য মানুষ কিভাবে পড়ায় আপনারা জানেন যে সেকশন এ থেকে শুরু করে জেড পর্যন্ত আপনাকে পড়িয়ে দেবে। কোথা থেকে প্রশ্ন আসবে, কোন ধরনের প্রশ্ন আসবে, এটা কিন্তু আপনাকে বলবে না, বলবে আমরা এই যে না। প্রশ্ন ধরে পরের প্রশ্নটা জান মনে করেন। এটা পরের এক্সাম্পলটা দেখেন কি বলা আছে এখানে। বিনা জারিতে সমন ফেরত আসার কতদিনের মধ্যে বাদী পুনরায় সমন জারির আবেদন করতে ব্যর্থ হলে মামলা খারিজ হবে? কেউ জানেন এটা? কেউ জানেন এটা, এর উত্তর কি হবে জানেন কিনা? এই আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। এটা কত হবে রাইমা বলেন? স্যার এটা হচ্ছে 30 দিন স্যার। এই তো বলে দিলেন আন্দাজের উপর। পারবেন না এই কথা বলার দরকার নাই, একদম আন্দাজের উপর মারি দেবেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, প্রশ্ন পরে উত্তর দেবো, এটা আমি আপনাদেরকে একটু দেখাই তারপরে প্রশ্ন আপনাদের ইয়ে করবো আর কি। আচ্ছা এখানে দেখেন বলা আছে, এর উত্তর হবে 30 দিন, তাই তো? একটু ভয় দেখালাম ওর আর কি। আচ্ছা এই 30 দিন, এই যে যে 30 দিন দেখেন বলা আছে যে এই 9-এর বিধি 5-এর, এই যে এটুকু তো বুঝতে পারছেন নাকি? এই যে এখানে জি এই স্যার। কথাটা বলা আছে 30 দিনের ভিতরে এটা করতে হবে। এখন এই 30 দিন সংক্রান্ত আর কোন বিষয়গুলো আমাদের আছে দেখেন তো, 30 দিন আর কোথায় কোথায় আছে? কতগুলো কতগুলো জায়গা আছে 30 দিনের, এদের ডিগ্রি জারি বাধা দিলে দেওয়ানি আদালতে আটক আদেশ দিতে পারে 30 দিনের জন্য নাকি? 30 দিন 30 দিন আর কোথায় আছে? এই 30 দিন বিষয়টা আমাদের কোথায় কোথায় আছে দেখছেন? আমরা এগুলো সব এক জায়গায় করবো। জি স্যার। তারপর ডিগ্রি জারির জন্য আটককৃত ব্যক্তিকে দেউলিয়া ঘোষণা করলে মুক্তি পাবে অনধিক কয়দিনে? 30 দিনের মধ্যে। সেকশন কত? 55, আগের সেকশন 74। এদের নিলাম বিক্রি রোধের আবেদন করার মেয়াদ কতদিন? 30 দিন, দেখছেন? তার মানে অর্থাৎ এই সিপিসি তে আর 30 দিন মেয়াদ কোথায় কোথায় আছে সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা একবারে পড়ে ফেলবো নাকি? পরের পরীক্ষায় তো এরকম আসতে পারে যে নিলাম বিক্রয় রোধের আবেদন কতদিনের ভিতর করতে আসতে পারে কিনা, এরকম প্রশ্ন আসতে পারে না? পারে না? এরকম প্রশ্ন আর হবে কি হবে না? জি স্যার আসতে আসতে পারে। পারে। তো এই দেখেন দেখেন আমরা এগুলো সব এক জায়গায় করবো, এক জায়গায় করে দেখবো যে 30 দিনে কতগুলো আসতে পারে। এই 30 দিন 1 মাস দেখেন কতগুলো ধারা এগুলো বলা যায় 30 দিনের ভিতরে এই কাজগুলো আপনাকে করতে হবে। তা আপনি যদি 30 দিন সংক্রান্ত এগুলো পড়ে ফেলেন, কোথা থেকে যদি প্রশ্ন আসে এটা আপনি পারবেন কিনা? আপনি মনে করেন এই সেকশন গুলো ওখান থেকে, এই যে এখানে আছে অর্ডার 9-এর ভিতর কতগুলো আছে, অর্ডার 41-এ আছে, আপনার 9 পড়ে যাওয়ার পর যখন 41 পড়বেন তখন মনে থাকবে কথাগুলো? 30 দিন কোথায় বলা ছিল এটা মনে থাকবে কিনা? এটা আর মনে করতে পারবেন না যে আগে আমি কোথায় 30 দিন পড়ে আসছি, এটা আর মনে হচ্ছে না আমার। তো আমরা যদি এইগুলো যদি পড়ে ফেলি, এই যে এখান থেকে যদি এই নোট আকারে এগুলো পড়ি যে একতরফা ডিগ্রি রদের আবেদন
30 দিনের ভিতর করতে হয় না, দেখছেন কিনা? জি স্যার। তাহলে এটা মনে থাকবে না আগের গুলো বেশি মনে থাকবে বলেন? স্যার এগুলাই মনে থাকবে। এই প্রসেসটা ঠিক আছে কিনা আপনারা আপনারা বলবেন আর কি। এর সঙ্গে ঠিক। আরো বিষয়গুলো আপনারা এখানে যোগ করে দিন। 21 দিন সিপিসি তে 21 দিনের মেয়াদ আছে কোথায় কোথায়? দেখেন একটা ক্ষেত্রেই শুধু 21 দিনের মেয়াদ আছে, সেটা হচ্ছে এই আরজির মূল্যমান আছে না, এবং প্রয়োজনে স্ট্যাম্প পেপার যুক্ত করার বা প্রয়োজনীয় সংখ্যক আরজির কপি সরবরাহের কথা 21 দিন। এই 21 দিন শুধু একটা জায়গায় বলা আছে, আর কোথাও বলা নাই, দেখতে পাচ্ছেন? তাহলে এটা যদি আমরা এখান থেকে পড়ে ফেলি যে আমাদের সিপিসি তে 21 দিন বলা আছে কোথায়, শুধু হচ্ছে অর্ডার 7 বিধি 11-তে বলা আছে, আর কোথাও 21 দিন বিষয়ে কিছু বলা নাই। আচ্ছা 14 দিন সম্পর্কে কোথায় বলা আছে দেখেন, 14 দিন সম্পর্কে শুধু একটা জায়গায় বলা আছে, সেটা হচ্ছে আদেশ 6 আর বিধি 18 নাকি? এই যে যদি এভাবে আমরা প্রস্তুতি নিই যে এই যে এই 14 দিন উপরে কিন্তু কোর্সের ভিতরে এই আইটেম গুলো আছে, দেখছেন এখানে কিন্তু 14 দিনও আছে। এই যে দেখেন কতদিন আছে, 28 দিন, 21 দিন আর 14 দিন, তাই তো? এই 21 দিন কোথায় কোথায় আছে আমরা যদি জেনে যাই তাহলে কি আমরা কি ভুল করবো? না না স্যার। স্যার। আবার 14 দিন কোথায় কোথায় আছে আমরা যদি জেনে যাই কি ভুল করবো আমরা? না স্যার। আর আমাদের সিপিসি তে এই 28 দিনের সম্পর্কে কোথাও কিছু বলা নাই, যে কোথায় 28 দিনে একটা জায়গায় 28 দিন সম্পর্কে আমাদের কোনো সিপিসি এমন কোনো সেকশন নাই যেখানে 18 দিনের কথা বলা আছে, 28 দিনের কথা বলা আছে। আমরা যদি এইভাবে আমাদের প্রস্তুতিটা নিতে পারি না, তাহলে আমাদের কি ফিউচার ভালো হবে না খারাপ হবে? স্যার ভালো হবে অবশ্যই। এটা আপনাদের টেকনিক বলছে আর কি, আপনাদের নিজস্ব টেকনিক থাকলে সেটা আমরা নিব, আমাদের টেকনিক যে ঠিক হবে তা না। আপনারা যদি মনে করেন স্যার আপনার টেকনিকের বাইরে আমার একটা শর্ট টেকনিক আছে, সেটা আপনারা যদি আমাদের সাথে শেয়ার করেন সেটা আমরা নিব, এবং চেষ্টা করব যেটা সবার জন্য কল্যাণকর সেটা দিয়ে আমরা আপনাদেরকে ইয়ে করব। আচ্ছা দেখেন তো এই যে পরে একটা আছে, এই প্রশ্নগুলো দেখেন, এই প্রশ্নগুলো এখান থেকে আরো 3-4টা প্রশ্ন আসছে, এই ধরনের প্রশ্নই সিপিসি তে এভিডেন্স একটা পর পর 2টা প্রশ্ন আসছে, তার মানে এই প্রশ্নই ঘুরে ফিরে, অর্থাৎ এই টাইপের জিনিস যদি আপনি পড়েন এখান থেকে 5-7টা প্রশ্ন এমনি কমন পাবেন। এখান থেকে অপর্যাপ্ত স্ট্যাম্প কাগজে এই দূরীকরণের মেয়াদ কয়দিন আমরা উপরে পড়ে আসছি বলেন তো? পড়ে পড়ালাম, এই মাত্র পড়ালাম, বলেন এই যে এইটুকু পড়াইলাম না? এই প্রশ্নটা কিন্তু 25 সালের প্রশ্ন বলছে, আমি কিন্তু অন্য কোথা থেকে নিয়ে আসিনি, 25 সালে এই 2টা প্রশ্ন আসছে। এই যে এটা আপনাদেরকে পড়াইলাম তো নাকি? জি স্যার। জি স্যার। এটা যদি আমরা উপরেই পড়ে ফেলি তাহলে নিচের প্রশ্নটা পারবেন কিনা, এটা কিন্তু পরীক্ষায় আসছে, এই 24 সালের পরীক্ষায় এই 2টা প্রশ্ন পর পর আসছে, এটা পারবেন না? জি স্যার পারবো। আমরা উপরে 21 দিন সম্পর্কে কিন্তু পড়ে আসছি, তাহলে এখানে আমরা 14 দিন সম্পর্কে পড়ে আসছি উপরে, মনে আছে? এই 14 দিন সম্পর্কে বলছি না, 14 দিন কোথায় কোথায় করা যায়, অর্ডার 6 রুল জি 18 স্যার। 14 দিনের ভিতর করতে হয়। 21 দিন বিষয়ে আমরা উপরে পড়ে আসছিলাম, কত অর্ডার 7 রুল 11 নাকি? এই 10 দিন আর 7 দিন আমরা পড়ছি যে কোথায় কোথায় থাকা যায় কোথায় না আছে, এখনো পড়ছি কিনা? এই 10 দিন আর 14 দিন সিপিসি তে 10 দিনের কোনো ডেট আছে কিনা, সিপিসি তে 7 দিনের না কোনো ডেট স্যার। আছে কিনা আপনারা জানেন? আচ্ছা। জানেন নাকি? এই কে না কথা স্যার। বলেন না কেন? এইগুলো দেখেন আমরা নিচে পড়ছি আর কি, এই যে আমরা ওই 30 দিন আগে বলছি বলে 10 দিনে দেখেন কোথায় কোথায় আছে। অর্ডার 11 রুল 1-এ বলা আছে 10 দিনের ভিতর যদি বিচার গঠন করেন, বিচারিক বিষয় গঠন করেন, এই প্রশ্নমালা দাখিলের সময় পাবেন কয়দিন? 10 দিন। হলফনামায় প্রশ্নমালা উত্তর দিতে সময় পাবেন 10 দিন। এই যে নোটিশ দেওয়ার পর উভয় পক্ষ নোটিশ বিষয়ে কোনো আপত্তি থাকলে তা 10 দিনের ভিতরে, এই 10 দিন বিষয় দেখেন কোথায় কোথায় বলা আছে। 10 দিন শুধু বলা আছে আদেশ কত 11, আপনাদের জি স্ক্রিনে দেখা যায়? জি স্যার। জি স্যার, বড় বড় দেখা যায়। দেখা যায় কিনা, এই যে আদেশ 11 বিধি 1, তারপরে কোথায় আছে? আদেশ 11 বিধি 8। বিধি 8, এই তো সুন্দর। তারপরে বলা আছে কোথায়? আদেশ 11 বিধি 17। হ্যাঁ, এই যে এই 3টা জায়গায় 10 দিনের কথা বলা আছে। যদি আপনাদের পরবর্তী পরীক্ষায় অর্থাৎ এই 25 সালের পরীক্ষা যদি প্রশ্ন আসে যে এই যে বিচার বিষয় গঠনের তারিখ হইতে কত দিনের ভিতর আপনার প্রশ্নমালা দাখিল করতে হবে, তাহলে আপনি পারবেন কিনা? জি এই স্যার ধরনের পারবো। প্রশ্ন হয়তো আসতেছে আমাদের, নাকি আমরা কি অন্য কিছু আসতেছে আমাদের? না স্যার। এই ধরনের প্রশ্নই আপনার পরীক্ষা আসবে এবং এই এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে।
এটা যদি আমরা এইভাবে প্রস্তুতি নিই, এটা সহজ হয় না কঠিন হয় বলতে পারেন কিনা? স্যার সহজ হয় স্যার। এই কি হয় আপনাদের, কি মনে হয় আমাদের ক্লাসটা কি ইফেক্টিভ হচ্ছে? আমরা যদি এইভাবে জি স্যার। প্রসিডিওর অনুযায়ী আগাই তাহলে কি দেখেন 7 দিনের মেয়াদ আছে কোথায় কোথায়, কোথায় আছে 7 দিনের মেয়াদ? আদেশ 11 বিধি 7 স্যার। হ্যাঁ, এটা 7 দিনের ভিতরে করতে হয়। কি বলা আছে, প্রশ্নমালা জারির কত দিনের মধ্যে প্রশ্নমালা বাতিল বা কর্তনের জন্য আবেদন করতে হয় নাকি? তারপরে 7 দেখেন দিনের মধ্যে স্যার। এই যে এইগুলো কি আমাদের কি কষ্ট হয়েছে নাকি এগুলো বের করতে? আমরা যদি এইভাবে সিপিসির ইম্পর্টেন্ট বিষয়গুলো যদি প্রশ্ন আকারে এরকম করে পড়ি যে গতবার যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো এই প্যাটার্নে আমরা প্রস্তুতি নিব, তাহলে দেখবেন আপনি এখান থেকে 15টা প্রশ্ন এমনি কমন পাবেন। কারণ আমরা প্রশ্ন ধরে ধরে এই সংক্রান্ত প্রশ্ন আবার কত রকম ভাবে হতে পারে সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই প্রশ্ন পরবর্তী পরীক্ষায় কিভাবে আপনাদের কাছে আসবে। অর্থাৎ এই সেকশনে থাকবে, অন্য একটা সেকশন থাকবে, কিন্তু প্রশ্নের প্যাটার্ন থাকবে এরকম। তারা বুঝতে পারছেন? জি স্যার। স্যার এইভাবে যদি আমরা প্রস্তুতি নিয়ে আশা করি, কি আশা করা যায় যে আমরা ভালো করব নাকি? জি স্যার। ইনশাআল্লাহ। অবশ্যই ভালো করা যাবে। আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সবাই পরীক্ষা দেবে, সবার টেকনিক কিন্তু এক থাকবে না। সবাই দেখবেন এ টু জেড পড়ে আসছে, কিন্তু পরীক্ষা হলে যে কোনো কোরিলেট করতে পারছে না যে আসলে কোথা থেকে প্রশ্ন আসছে। একটা পড়লে একটা ভুলে যান। কিন্তু আমরা এই যে 7 দিনের এটা যদি পর পর মুখস্থ করেন প্রশ্নমালা জারির, এটা আমরা আরো কিছু টেকনিক আপনাদেরকে শেখাবো। এই যে এই যে 5টা এখানে যে 6টা বিষয় আছে না, এই 6টা মনে রাখার সিস্টেম শর্টকাট করে আপনাদেরকে শিখাই দিব যে আমরা এই যে এটা এই 6টা বিষয় অর্থাৎ 7 দিনের যে বিষয় আছে সেইগুলো কিভাবে শর্টকাট করে মনে রাখা যায়। বুঝতে পারছেন? জি এখান স্যার। থেকে আমরা একটা ছন্দ আকারে অথবা ছড়া আকারে আপনাদেরকে বলে দেবো, আপনি এটা মনে রাখবেন 7 দিনের জন্য, এই এই 21 দিনের জন্য এই এই বিষয়টা মনে রাখবেন। এখান থেকে প্রশ্ন কমন পাওয়া খুবই, কারণ এইগুলো কিন্তু ভুল হয়। আপনি পরীক্ষা হলে দেখবেন, দেখতে যাওয়ার পরে এই সবগুলো আপনার পরিচিত না। এই 21 দিনও আছে, 7 দিনও আছে, 14 দিন আছে, 10 দিনও আছে। এখন কোনটা দেখবেন পরীক্ষার হলে এই যে সংখ্যা সংখ্যা জাতীয় যে জিনিসগুলো দেওয়া হচ্ছে এগুলো আপনাকে কনফিউজিং করার জন্য। কারণ আপনি জানেন যে সিবিসিতে 21 দিনেরও অনেকগুলো আছে, 14 দিনেরও অনেকগুলো আছে, 7 দিনের অনেকগুলো আছে, আবার 10 দিনেরও অনেকগুলো আছে। মনে হবে যে সবগুলোই মনে হয় সঠিক, না কি মনে হয় আপনার? পরীক্ষা হলটা ভীতিকর জায়গা, ওখানে আপনার এই এই অপশন গুলো দেখলেই আপনার কনফিউজিং লেগে যাবে যে কোন অপশনটা হবে। এটা 21 দিন হবে না 14 দিন হবে না 10 দিন হবে না 7 দিন হবে। কনফিউজিং লাগে কিনা আপনাদের? জি স্যার। এখন যদি আমরা এই 21 দিনের সবগুলো যদি আমার মাথায় থাকে, 10 দিনের সবগুলো যদি আমার মাথায় থাকে, 7 দিনের সবগুলো যদি আমার মাথায় থাকে, তাহলে কি এটা কি ভালো হবে না খারাপ হবে? ভালো হবে স্যার। এটা ইজিলি মনে রাখার একটা সবচেয়ে ভালোই এটা। আচ্ছা, আপনাদের 1 ঘন্টার বেশি হয়ে গেছে আপনাদের এগুলো বললাম আর কি। আপনাদের কি ক্লাস বোরিং লাগছে? আরো কোনো বিষয় না আলোচনা স্যার। করবো কিনা? জি না স্যার। স্যার আপনি আলোচনা করতে পারেন স্যার। আরো আলোচনা করলেও আপনাদের কি আপত্তি নাই, তাই তো? স্যার এইসব আপত্তি নাই। বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। এইসব বিষয় খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই টেকনিক গুলো অ্যাপ্লাই করলে আমরা আশা করছি আপনি প্রথমবারে আপনার সফলতা দেখতে পাবেন। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে বলেন। আপনারা কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে বলেন, এই প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা ভিডিও গুলো অন করে তারপরে প্রশ্ন করতে থাকেন। হ্যাঁ, এই জন্য প্রশ্ন করতে চাইছিলেন। স্যার আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম স্যার। সেটা আমি এলএলবি আপনি সোহাগ ইমিডিয়েটলি বলছেন? সোহাগ, হ্যাঁ।